92 সালের পর থেকে আসলে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য নাই যে রাজনীতি করতে গেলে অনেক মিথ্যা কথা বলতে হয়। আমাদের ছোটবেলায় আমরা যখন রাজনীতি করতাম, আমরা দেখতাম যে আমাদেরকে বলে যে অমুককে গালি দাও, তমুককে একটু ঝেড়ে দাও, তমুকের বিরুদ্ধে একটু কুৎসা রটনা করো, একটা গুজব ছড়িয়ে দাও। এই জায়গাতে আমার আপত্তি ছিল। এই আপত্তি থাকার কারণে আমার বন্ধুরাও জানে, ঢাকা মেডিকেল কলেজে আমি যখন রাজনীতি করেছি, আমি কখনোই আমার দলের পক্ষে ভোট চাই না, কিংবা আমি যে রাজনৈতিক দল করতাম আমি সেই জন্য ভোট চাইতাম না। আমি বলতাম যে ভালো তাকে ভোট দেন, কেননা যে ভালো তার জন্যই বাংলাদেশ শাসন করার অধিকার আছে। যে সৎ, যে নীতিবান, যে বাংলাদেশকে ভালোবাসে, তার অধিকার আছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার। কে কোথায় জন্মেছে, কে কোথায় কত পকেটে টাকা নিয়ে ঘুরছে, কে কোন ব্যাংক লুট করেছে, কিংবা কে তার নিজের লোকদেরকে দিয়ে প্রতিপক্ষকে নির্যাতন করেছে, সেই ক্ষমতা না। ক্ষমতা হচ্ছে মানুষকে ভালোবাসার ক্ষমতা, ক্ষমতা হচ্ছে মানুষকে ক্ষমা করার ক্ষমতা। ক্ষমতা শব্দটা এসেছে ক্ষমা থেকে, ক্ষমতা ক্ষমা দেখানো থেকে আসে নাই। এবং আমি এই কথাই সবসময় বলেছি বলে আমার বন্ধুরা ভেবেছে আমি অন্য দল করি, অন্য দলের লোকেরা ভেবেছে আমি বন্ধুদের দল করি। আমি আসলে কোনো দল করি না। আমি বাংলাদেশকে সমর্থন করি। আমি চোর আর বাটপারদের বিরুদ্ধে, আমি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, আমি সাধারণ মানুষকে যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে, ছাত্রদের বুকে যারা গুলি চালায় আমি তাদের বিরুদ্ধে, যারা অন্যায় কথা বলে আমি তাদের বিরুদ্ধে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এইরকমই থাকবো। মাহাদি আমার এলাকায় থাকে। আমার ধারণা যে সে ভবিষ্যতে আরো বড় নেতা হয়ে আসবে, এবং আমার ধারণা আমি যখন আপনাদের মতো মানুষদের সামনে দাঁড়াই, আমার ধারণা আমি ভবিষ্যতের সামনে দাঁড়াই। আমরা যখন জন্মেছি তখন বাংলাদেশ মাত্র স্বাধীন হবে। আমি একদম শিশু, 2.5-3 বছর বয়স যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, এবং আমার মুক্তিযুদ্ধের শেষের দিকের কথাগুলি মনে আছে, শুরুর দিকের কথা মনে নাই। এত মনে থাকলে তো আমি প্রায় আর কি বলবো, ম্যাট্রিক্সের সেই লোকের মতো হয়ে যাব। আজকে আমার খুব ভালো লাগে, আমি যখন কোথাও যাই, আমি যে কাজটি সারা জীবন করেছি সেই কাজের ফলাফল আমি দেখতে পাই। আমার খুব ভালো লাগে, আমি যখন এখানে এসে দেখেছি আমার সামনে, আমি যখন ছোট্ট অবস্থায় বাংলাদেশে বিতর্ক আন্দোলন সংগঠন করছিলাম, সেই রকম একজন আমার সামনে বসে আছে, আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইদেরকে ধমকাই এবং আদর করি, কারণ আমি মনে করি যে আপনাকে ভালোবাসে সে আপনাকে ধমকানোর অধিকার অর্জন করে, যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে শাসন করার অধিকার অর্জন করে না। শাসন সে করবে যে ভালোবাসে, এবং আমি তাদেরকে ভালোবেসেছি এবং আমি দেখতে পাচ্ছি সে মাথা নাড়ছে। আমি অনেক তাদেরকে ধমক দিয়েছি, আমি কথা বলেছি, এবং আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অনেককে চেনেন, বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে যাদেরকে ফলো করেন, এদের একটা কমন জায়গা আছে জীবনে, কোনো না কোনো সময় কখনো না কখনো আমি এদের অনেককেই বিতর্কের কারণে কাছে এসেছি এবং বড় ভাই হিসেবে বিতর্ক করা শিখেছি। এখন কেন, কি সময়ে, কি কারণে আমরা আসলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি কারণ আমরা একটা বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে প্রায় 16 বছর ধরে একটি কর্তৃত্ববাদী, ধীরে ধীরে ফ্যাসিবাদী হয়ে ওঠা একটি শাসক চক্র বাংলাদেশকে শাসন করেছে, যেখানে তারা অলিগার্ক তৈরি করেছে, যেখানে তারা ক্রোনি ক্যাপিটালিজম তৈরি করেছে, যেখানে তারা রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা নিজের প্রিয় লোকদের পকেটে ভরে দিয়েছে এবং সেটা ভরে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনারা দেখবেন, জুন মাসে আমি স্ট্যাটাস দিয়েছি, আমি পড়ে শোনাতে পারি। আমি জুন মাসে লিখেছি যে এইখানে অনেক বড় বড় কথা হচ্ছে, কিন্তু যারা আমাদেরকে শাসন করছে তারা দুবাইতে বাড়িঘর বানাচ্ছে। আমি কিন্তু এটা জুন মাসে লিখেছি, জুলাই মাসে না, আগস্ট মাসেও না। আমি 24-এর শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে 4 কিলোমিটার দূরে। আমি 4 কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি, বিদেশে বসে থেকে না। কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি, যাদের বাবা মা, যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির ওপরে আমাদের অধিকার আছে। এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের, কারণ এই বাংলাদেশ আমরা গড়েছি, এই বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে। এবং আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন, যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং পথের মানুষদের চিন্তা এবং ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছেন। এইটাই গণতন্ত্র। গণতন্ত্র ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে, কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে, বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকেও স্থাপিত করে, যে অধিকার আগের সরকার কেড়ে নিয়েছিলেন।
19শে জুলাইতে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এবং সেইখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম, যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই। ক্ষমতাকে কোনো ক্ষমতাবান ভালোবাসেন না, জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান, এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায়, সেইটা হচ্ছে নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত, এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেওয়া উচিত। মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা, মানুষ যাকে ভোট দেবে না সে বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে। নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না, কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হচ্ছে ভোট, সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র। ভোটবিহীন কোনো শাসক যাই বলুক না কেন তিনি আসলে গণতান্ত্রিক নন। ভোটহীনতাই হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজ। যে ভোট চায় না সে জনগণকে মূল্য দেয় না, যে জনগণকে মূল্য দেয় না সে বিশ্বাস করে না যে জনগণের মতের মাধ্যমেই বাংলাদেশ পরিচালনা হওয়া উচিত। আমাদের সংবিধানে আছে জনগণই ক্ষমতার উৎস। যদি কেউ মনে করে থাকেন যে জনগণের সেই ক্ষমতার উৎস কেবল বইয়ের মধ্যে থাকবে, সেটা ঠিক নয়। বরং জনগণের মতামতের মধ্যে দিয়ে রাজনৈতিক দল নিজেকে পরিবর্তিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে, যে প্রস্তুতি আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বলে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই মাহাদিকে। আপনারা যারা এখানে আছেন আপনারা আসলে ভবিষ্যতের নেতা। যে রাজনৈতিক দল বলবে যে কারো কোনো বিকল্প নাই, সেই রাজনৈতিক দল শেষ হয়ে যায়। বরং রাজনৈতিক দল প্রতিনিয়ত তার সকল কর্মী এবং অনুসারীদের মধ্যে বিকল্প তৈরি করে। নেপোলিয়ন বোনাপার্টের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। নেপোলিয়নকে একজন জিজ্ঞেস করলেন যে আপনি যত যুদ্ধে যেতেন এর কারণ কি? নেপোলিয়ন বললেন যে আমার যে সেনাবাহিনী তারা যুদ্ধক্ষেত্র থেকে পালায় না। তো তাকে জিজ্ঞেস করা হলো যে কেন পালায় না? বলে আমি আমাদের সেনাবাহিনীকে এমনভাবে ট্রেনিং দিয়েছি যে প্রত্যেক সেনা মনে করে তার জেনারেল যদি মরে যায় যুদ্ধে, তাহলে সেই জেনারেল সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না। কোন নেতা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। ফলে বোনাপার্ট যখন সেনা পাঠাতেন, জেনারেল মরে যায় তার সেনাবাহিনী পিছু হটে না, ব্রিগেডিয়ার মরে যায় তার সেনাবাহিনী পিছু হটে না। কেউ জানতেও চায় না যুদ্ধ কোথায়, জেনারেল কোথায়। একজন মরে গেলে আরেকজন পতাকা ধরে দাঁড়িয়ে থাকে। সেই রাজনৈতিক দলই বা সেই রকম দলই প্রকৃতপক্ষে তরুণদের কথা ভাবে, যারা তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়াকে অব্যাহত রাখে এবং তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে তারা যোগ্যতাকে, মেধাকে মূল্যায়িত করে। তারা বংশ কিংবা প্রতিপত্তি কিংবা জমিদারিকে তাদের নেতৃত্বের কথা হিসেবে চিন্তা করেন। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনাদেরকে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আগামী দিনের তরুণ, আপনারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। আপনাদেরকে গড়ে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে আপনাদের দল, জাতীয়তাবাদী দল, এটা শুরু করেছে। আমরা আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আপনারা চাকরি পাবেন, যে বাংলাদেশে আপনারা যদি ব্যবসা করেন আপনারা নিরাপদে ব্যবসা করতে পারবেন, যে বাংলাদেশে আপনারা ব্যাংকে গেলে ঋণ পাবেন, যে বাংলাদেশে আপনারা আপনাদের সন্তানদের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারবেন, যে বাংলাদেশে যদি আপনি স্বাস্থ্যসেবা পেতে চান তাহলে প্রকৃত স্বাস্থ্যসেবা পাবেন। যদি আপনি বাংলাদেশের পাসপোর্ট কোনো এমবাসিতে ফেলেন তাহলে বাংলাদেশের পাসপোর্ট শুধু সেই জন্য আপনি ভিসা পেতে কোনো বিড়ম্বনার মুখোমুখি হবেন না। বাংলাদেশকে আপনাদের মাধ্যমে পৃথিবী চিনবে, আপনাদের অর্জনের মাধ্যমে বাংলাদেশ বড় হবে। আমরা সেই রকম একটা বাংলাদেশ দেখতে চাই, যে এই বাংলাদেশে আপনারা সকল মত পথের মানুষ একই সঙ্গে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবী আজকে অনেক কাছাকাছি চলে এসেছে। তথ্য প্রযুক্তি আজকে আমাদেরকে সারা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আজকে যেমন একদিকে ডিসইনফরমেশনের যুগ তৈরি হয়েছে, পোস্ট ট্রুথ জমানা তৈরি হয়েছে, একই সঙ্গে এই পৃথিবীতে কিন্তু ইনফরমেশন অবারিতভাবে খুলে গিয়েছে। ফলে আপনি যদি সঠিক ইনফরমেশন চান, আপনি যদি সঠিক তথ্য দিয়ে নিজেকে তৈরি করতে চান, তাহলে সেই সুযোগ আপনাদের সামনে আছে। আজকে এটা হচ্ছে আপনাদের চয়েস, আপনারা কি বেছে নেবেন। কেন নির্বাচন প্রয়োজন, আমি শুধু এই কথাটা বলে আজকে এখান থেকে শেষ করতে চাই। সবাই বলে অনেক দিন আমরা ভোট দিতে পারি নাই। শুধু কি অনেক দিন ভোট দিতে না পারার জন্যই নির্বাচন প্রয়োজন? না। একটা রাষ্ট্র কখনো কোনো ব্যক্তি কিংবা কোনো একটি গোষ্ঠী কিংবা একদল মানুষের চিন্তা ভাবনার মাধ্যমে তার সংস্কার কাজ সম্পন্ন করতে পারে না।
সংস্কার একটি ক্রমাগত প্রক্রিয়া এবং সংস্কার হতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। সংস্কার হচ্ছে একটি ক্রমাগত প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে রাজনৈতিক দল প্রতিনিয়ত জনগণের চাহিদার কথা মনোযোগে রেখে, জনগণের চাহিদাকে মনে রেখে নিজেকে বদলাবে এবং রাষ্ট্র এবং সরকারকে বদলাবে। প্রতিনিয়ত পৃথিবী যেমন বদলায়, সেই পরিবর্তিত পৃথিবীর চাহিদার জন্য দেশ, জাতি এবং রাষ্ট্রকে প্রস্তুত করবে। একটি রাজনৈতিক দল আজকে থেকে 30 বছর আগে যেখানে ছিল আজকে সেইখানে নাই, থাকে না। কেননা এই রাজনৈতিক দলের সদস্যদেরও বয়স পরিবর্তিত হয়। যে ছোট্ট বয়সে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম 90 সালে, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বয়স আজকে দ্বিগুণেরও বেশি। ফলে আমি সেই সময় যেখানে দাঁড়িয়েছিলাম আজকে সেখানে দাঁড়িয়ে নাই। প্রতিনিয়ত আমরা আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করি, প্রতিনিয়ত আমরা নতুন নতুনভাবে নিজেকে বদলাই এবং প্রতিনিয়ত আমরা সামনের দিকে অগ্রসর হই, এই প্রতিজ্ঞা মনে রেখে যে আমরা যত দিন যাবে আমরা আগের অবস্থান থেকে আরো উন্নততর অবস্থানে পৌঁছাবো, আমরা আগের চাইতে আরো ভালো জায়গায় থাকবো, আমরা আগের চাইতে আরো সুজলা সুফলা শস্য শ্যামলা শুধু বাংলাদেশ না, আরো উন্নত বাংলাদেশে থাকবো। কিন্তু একটা দেশ কি শুধুমাত্র ব্রিজ, কালভার্ট, পুল আর সেতু আর ভবন দিয়ে উন্নতি হয়? হয় না। কেননা যে ভবনে মানুষ থাকে সেই ভবন হচ্ছে ভবন, যে ভবনে গরু থাকে সেই ভবন হচ্ছে গোয়াল, যে ভবনে মুরগি থাকে সেইটা হচ্ছে খামার। ফলে ভবন দিয়ে ভবনের মর্যাদা হয় না, মানুষ দিয়ে ভবনের মর্যাদা হয়। ফলে একটা দেশের মর্যাদা হয় মানুষ দিয়ে, এবং সেই মানুষ তৈরির প্রক্রিয়া যারা নেবেন তারাই ভবিষ্যতে বাংলাদেশকে শাসন করবেন। এইটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা, যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে। ক্লেপ্টোক্রেসি এবং অটোক্রেসি নয়, মেরিটোক্রেসির দেশ তৈরি হবে, যেখানে মেধা মূল্যায়িত হবে, যোগ্যতা মূল্যায়িত হবে, যেখানে মার্টিন লুথার কিং এর সেই আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার মতো আমাদের নেতা বলবেন যে তার স্বপ্ন হচ্ছে এমন বাংলাদেশ গড়ে তোলা যে এই বাংলাদেশে মানুষ কেবল মানুষের পরিচয়ে পরিচিত হয়, যে বাংলাদেশে মানুষ কেবলমাত্র তার সততা, নিষ্ঠা, যোগ্যতা, দেশপ্রেম এবং পরিশ্রমের মূল্যে মূল্যায়িত হয়, যে বাংলাদেশে মানুষ কখনোই তার অন্য কোনো বিশ্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের মুখোমুখি হয় না। কেননা তার বিশ্বাস একটা জায়গাতেই, তার চিন্তা ভিন্ন হতে পারে, তার বিশ্বাস বাংলাদেশে, তার প্রেম বাংলাদেশে, তার ভালোবাসা বাংলাদেশে। আমরা 100 আলাদা আলাদা রাজনীতি করতে পারি, কিন্তু সকল রাজনীতির শেষ বিন্দু তো বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া তো আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। আমরা তো দুবাইতে 750 বাড়ি কিনি নাই, আমাদের সম্পদ তো বিদেশের ব্যাংকে গিয়ে খুঁজতে হয় না। আমাদের বাবা মা তো দিন আনতে দিন খেয়েছেন যাতে আমরা একটা স্বাধীন, নিরাপদ, একটা নিরাপত্তামূলক দেশে, যেই দেশে আমার একটা ফোন হাতে নিয়ে ঘুরতে গেলে সেই ফোন তালা মেরে ঘুরতে হয় না। আমাদের বাংলাদেশ তো একটা নিরাপদ দেশ হওয়ার কথা ছিল। আমাদের বাংলাদেশে এই ভয়ে কোনো তরুণের চুপ করে থাকার কথা ছিল না যে তাকে কেউ রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে। কোনো বাবার তো এই কথা বলার কথা ছিল না যে তার সন্তান হারিয়ে গেছে, কিংবা কোনো সন্তানের তো তার বাবার লাশ খোঁজার কথা ছিল না। কিন্তু সেই বাংলাদেশ কি করে তৈরি হয়েছে? কারণ এই দেশের চাইতে ক্ষমতাকে ভালোবেসেছে, এই দেশের চাইতে টাকাকে ভালোবেসেছে, এই দেশের চাইতে ভালোবেসেছে নিজের অহংকার এবং নিজের ঘৃণাকে। আলেকজান্ডারকে নিশ্চয়ই আপনারা জানেন। আলেকজান্ডার বিশ্ব দখল করতে বের হয়েছিলেন। আলেকজান্ডার যখন বিশ্ব দখল করতে বের হয়েছেন, তিনি যুদ্ধ করতে করতে এসে পৌঁছলেন আমাদের গঙ্গা তীরবর্তী একটা জায়গায়, যেখানে গঙ্গা হৃদয় নামে একটি সম্প্রদায় বসবাস করে। সেখানে আসার পর তিনি পরাস্ত করলেন রাজাকে। পুরুরাজ তার সামনে এসে দাঁড়ালেন। আলেকজান্ডার বললেন, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনি আমার কাছে কি ব্যবহার প্রত্যাশা করেন? পুরুরাজ মাথা তুলে বললেন, একজন স্বাধীন নৃপতি আরেকজন পরাজিত নৃপতির সঙ্গে নৃপতির মতে আচরণ করবে, আমি সেইটাই আশা করি। যে তার পরাজিত প্রতিপক্ষকে অপমানিত করে সে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতাই রাখে না, সে নৃপতি হওয়ার যোগ্যতা রাখে না। চিন্তার বৈপরীত্যের কারণে আপনি কাউকে অপমান করতে পারেন না। চিন্তার বৈপরীত্যের কারণে আপনি সেই চিন্তার বিরুদ্ধে আপনার চিন্তাকে স্থাপন করতে পারেন। সেই কারণে আমরা ছোটবেলা থেকে বিতর্ক এই বাংলাদেশের লোককে শেখানোর চেষ্টা করেছি। আমরা ভেবেছি আমাদের সংসদে এইরকম বিতর্ক হবে যে বিতর্ক সারা পৃথিবী অবাক হয়ে দেখবে। আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনের বিরুদ্ধে যখন দাঁড়াবেন তাদের কথা আমরা লিখে রাখবো, কারণ এত সুন্দর কথা আমাদের রাজনীতিবিদরা ছাড়া আর কেউ বলে না।
কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি অন্যায় আক্রমণ, আমরা দেখেছি ব্যক্তিগত আক্রমণ, আমরা দেখেছি এমন ভাষায় কথা বলা হচ্ছে যেই ভাষায় আমরা কথা শুনলে কানে আঙুল দিয়ে রাখতে হয়। আমরা তো সেই বাংলাদেশ চাই নাই। আমরা তো সেই বাংলাদেশ চাই নাই যেখানে সাধারণ মানুষ তার জমা টাকা ব্যাংকে রেখে এসে একদিন শুনবে যে আপনাকে এত টাকার বেশি দেওয়া হবে না। আমরা তো শুনতে চাই নাই আমরা আমাদের সন্তানদের জন্য যেই টাকাটা আমাদের বৃদ্ধ বয়সে খরচ করবো বলে জমিয়ে রেখেছি। আমরা তো এইরকম বাংলাদেশ চাই নাই আমার একজন সন্তান আছে, সে মেন্টালি চ্যালেঞ্জড, আমি আমার সেই সন্তানের জন্য যা কিছু জমিয়েছি সেটা এসালম চুরি করে নিয়ে যাবে। এই কোন রাষ্ট্র, এই কোন গণতন্ত্র, এই কোন উন্নয়ন যেখানে গরিব মানুষ নিরাপদে থাকে না, যেখানে গরিব মানুষ ব্যাংকে টাকা রাখলে সে ভয় পায় কোন ব্যাংকে টাকা রাখবে এবং কোন ব্যাংকে টাকা রাখবে না, যেখানে বাংলাদেশ ব্যাংকের লোক গিয়ে ঘুষ খেয়ে চুরি করতে দেয়। এই বাংলাদেশ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে জনগণের ভোট। জনগণকে তার নেতা বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। ছোট সংস্কার, বড় সংস্কার, মেজর সংস্কার, এগুলো কোনো সংস্কার না। প্রথম সংস্কার হচ্ছে ভোট। নির্বাচন হয় নাই বলে আজকে এই অবস্থা। এবং আমি মনে করি বাংলাদেশে যদি দীর্ঘমেয়াদে নিয়মিত সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ নেতা নির্বাচন করার মধ্যে দিয়ে শিখে যাবে গণতন্ত্র তাকে কিভাবে উপকৃত করে। পৃথিবীর যেসব দেশে গণতন্ত্র এসেছে এবং গণতন্ত্র থেকেছে, গণতন্ত্র স্থায়ী হয়েছে, সেই সব দেশে আপনারা দেখবেন তারা ভোট দিয়েছে, তারা তাদের প্রধানমন্ত্রী এসেছে, প্রধানমন্ত্রী চলে গিয়েছে, তাদের ভোট কখনো বন্ধ হয় নাই। তাকান ব্রিটেনের দিকে, সেখানেই তারেক রহমান থাকেন, সেখানে ভোট হয়, প্রধানমন্ত্রী চলে যায়, প্রধানমন্ত্রী আসে আর যায়, কিন্তু তাদের ভোট কখনো বন্ধ হয় না। আমেরিকাতে তাকান, জনগণ ট্রাম্পকে ভোট দিয়েছে, ট্রাম্পকেই তারা মেনে নিয়েছে। আমাদের বাংলাদেশে হলে ট্রাম্প কখনো জিততো না। ভোট হয় না বলে আমরা আমাদের পছন্দের লোককে যেমন বেছে নিতে পারে নাই, আমরা আমাদের অপছন্দের লোকদেরকে বলতে পারে নাই যে আপনার আমার কাছে আসে ভোট চাওয়ার কোনো অধিকারও নাই, আপনি আমার সামনে দাঁড়াইলে আমি ভোট দিব না। কারণ আমি জানি উনি ভোটে দাঁড়ানোর আগে উনি ভোটের রেজাল্ট হাতে নিয়ে ঘুরছে। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয় না, শুধু আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে। আমরা বিচার ব্যবস্থাকে গেলে বিচার পাই না, আমরা সামাজিক প্রতিষ্ঠানে গেলে আমরা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ পাই না। আমাদের এখানে সবচেয়ে ভালো যে গান গায় সে অন্য রাজনীতি করে বলে তার গানের অনুষ্ঠান বন্ধ থাকে। আমাদের এখানে সবচেয়ে ভালো যে অভিনয় করে সে অন্য রাজনীতি করে বলে তার অভিনয় বন্ধ থাকে। কিন্তু আমেরিকাতে যাবেন, টম হ্যাঙ্কস, জর্জ ক্লুনি, কি হ্যান্ডসাম ছেলে, ট্রাম্পকে ভালোবাসে না, কিন্তু হলিউড তাকে কোনোদিন বাদ দিবে না। কারণ তারা জানে যে দেশের প্রতিনিধিত্ব করবে তারাই যারা যোগ্য উপযুক্ত। আমি আর কথা লম্বা না করি, আমি শুধু আপনাদেরকে এতটুকু অনুরোধ করতে চাই, আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, আমি আজকে এখানে দাঁড়িয়ে নাই, আমি দাঁড়িয়ে আছি 2060, 70, 80 সালের বাংলাদেশে। আজকে এখানে অনেকেই আছেন যাদের বয়স 20 কিংবা 25 বছর। আপনাদের বয়স একদিন 75 হবে, 80 হবে, 84 হবে। আশা হারাবেন না, 84 বছর বয়সেও প্রধান উপদেষ্টা হওয়া যায়। কিন্তু আমি এরকম বাংলাদেশ চাই আপনাদের জীবনে যেন 84 বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয়। আপনি সরাসরি নির্বাচন করবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি প্রেসিডেন্ট হবেন, লোকে আপনাকে ভোট দিবে, কেউ জানতে চাইবে না আপনি কি পুরস্কার পেয়েছেন আর কি পুরস্কার পান নাই। কেননা রাজনীতিবিদের পুরস্কারই হচ্ছে জনতা, রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে ভোট, রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে জনতার জন্য কাজ করে দিনের শেষে বাড়িতে এসে ওই রাত 12টার পরেও লোকে বাড়িতে আসে এবং এসে পাউরুটি আর চা খায়। এইটা রাজনীতিবিদের জীবনে